পদার্থের প্রকৃতি অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো তোমরা আগের ক্লাসে দেখেছো যে পদার্থ মাত্রই সাধারণত তিনটে দশায় তারা উপস্থিত থাকে, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটে দশায় তারা সাধারণত আমরা এই তিনটে দশায় পদার্থকে দেখতে পাই। তো কোনো পদার্থ, আমাদের চারপাশে যে সমস্ত পদার্থ আছে সেই সমস্ত পদার্থগুলো কঠিন, তরল বা গ্যাসীয় যে অবস্থাতেই থাকুক, প্রত্যেক পদার্থেরই কিছু না কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে, যার সাহায্যে একটা পদার্থকে আরেকটা পদার্থ থেকে আমরা আলাদা করে তাকে চিনতে পারি এবং সেই পদার্থের সেই বিশেষ গুণ বা বৈশিষ্ট্যগুলোকেই হলো পদার্থের ধর্ম বলে। পদার্থের এই ধর্মগুলোকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে তাদের ভৌত ধর্ম আর আরেকটা হচ্ছে তাদের রাসায়নিক ধর্ম। এবার ভৌত ধর্ম মানে কি, জিনিসটা কি, যে পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণ আছে যেগুলো বাইরের থেকে শুধুমাত্র দেখা যায়, অর্থাৎ যা দিয়ে পদার্থটা কি দিয়ে তৈরি, অভ্যন্তরীণ অণুর গঠনের কোনো পরিচয় পাওয়া যায় না। সেই ধর্মগুলো কি কি, তাদের যেমন পদার্থের ভৌত অবস্থা, অর্থাৎ পদার্থটা কঠিনে আছে, তরলে আছে না গ্যাসীয় অবস্থায় আছে, পদার্থটার বর্ণ বা রং কিরকম, গন্ধ কিরকম, স্পর্শ কিরকম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, এই ধর্মগুলো হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। এগুলো সবটাই হচ্ছে বাইরের বিষয়, বাহ্যিক বিষয়। এসে যে পদার্থের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে কিনা এই ভৌত ধর্মের সাহায্যে কিন্তু তা বলা যায় না। এই ধর্মগুলোকেই আমরা ভৌত ধর্ম বলি। আর রাসায়নিক ধর্ম হলো কি, যে ধর্ম থেকে কোনো পদার্থ অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার যে প্রবণতা লক্ষ্য করা যায়, প্রবণতা দেখা যায়, তাকেই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। এই রাসায়নিক ধর্মের ফলে কিন্তু পদার্থের সম্পূর্ণ আণবিক গঠনই পরিবর্তন হয়ে যায়। যেমন তোমরা জানো যে তড়িৎ প্রবাহ হলে, জলের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনে বিয়োজিত হয়ে যায়। এইটা হচ্ছে জলের একটা রাসায়নিক ধর্ম। আবার ফসফরাস মানে সালফারকে যদি বাতাসের অক্সিজেনের মধ্যে পোড়ানো হয় তাহলে সে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা কিন্তু একটা সালফারের রাসায়নিক ধর্ম। সেরকম এই লঘু সালফ্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর টুকরো যদি যোগ করা যায় তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটাও জিঙ্কের একটা রাসায়নিক ধর্ম। তাহলে এইগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম, অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এবার আসা যাক আমরা ভৌত ধর্ম সম্বন্ধে আলোচনা করি। এখানে ছবিতে দেখো ABC তিনটে কাচের জার নেওয়া হয়েছে। তিনটে কাচের জারের মধ্যে একটিতে লোহার টুকরো, একটাতে জল এবং আরেকটাতে অক্সিজেন গ্যাস নেওয়া আছে। এবং এদেরকে আমরা কোনটাতে কি আছে আমরা কিন্তু বাইরে চোখ দিয়ে দেখেই কিন্তু বলে দিতে পারি কোন জারটিতে কি আছে। যেমন আমরা বাইরে থেকে দেখেই বলে দিতে পারি যে এই জারটিতে লোহার টুকরো, বি জারটিতে হচ্ছে জল আর সি জারটিতে অক্সিজেন গ্যাস। তাহলে কিসের সাহায্যে আমরা এটা বলতে পারলাম? যে আমরা জানি লোহা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, জল হচ্ছে তরল অবস্থায় এবং অক্সিজেন হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। অর্থাৎ তাদের ভৌত তিনটে পদার্থের হচ্ছে ভৌত অবস্থা দেখে তাদেরকে আমরা আলাদা করে চিনতে পারলাম। এইবার আবার চারটে পাত্র নেওয়া হলো, তার মধ্যে একটাতে পেন্সিলের শীষ, একটাতে পেন্সিলের শীষের মতনই সরু একটা লোহার তারের টুকরো, একটাতে গ্লিসারিন আর অন্যটাতে একটা জল নেওয়া হলো। তাহলে আমরা চোখ বন্ধ করে দুটো আঙুলের মাঝখানে জিনিসগুলো নিয়ে আমরা স্পর্শ করে কিভাবে আমরা শনাক্ত করতে পারবো? আমরা খুব সহজেই কিন্তু এটা আমরা শনাক্তটা করতে পারবো। মানে এখানে তোমাদের বইয়ে একটা ছক সেটা দিয়ে দিয়েছে যে যেমন লোহাকে যদি আমরা দুই আঙ্গুলের মাঝখানে স্পর্শ করি তাহলে সেটা কি হবে, কিরকম স্পর্শটা হবে? লোহা হচ্ছে জানি আমরা কঠিন এবং সেটা শক্ত। পেন্সিলের শীষকে দুই আঙ্গুলের মাঝখানে স্পর্শ করলে সে পেন্সিলের শীষও হচ্ছে কঠিন, কিন্তু সেটা কিন্তু অল্প চাপ দিলে ভেঙে যায়, অর্থাৎ নরম। আর গ্লিসারিন কি হবে, দুই আঙ্গুলের, এটা হচ্ছে একটা তরল অনুভূতি আসবে। গ্লিসারিন আর জল দেখবে দুটোই হচ্ছে তরল অনুভূতি আসবে, কিন্তু গ্লিসারিন হাত দিলে চটচটে হবে আর জল হাত দিলে কি হবে, চটচটে নয়। তাহলে এর থেকে আমরা লোহা, পেন্সিলের শীষ, গ্লিসারিন, জল আলাদা করতে পারছি, অর্থাৎ স্পর্শের সাহায্যে আমরা অনেক পদার্থকেই শনাক্ত করতে পারি।
আবার অনেক পদার্থ আছে যাদেরকে আমরা গন্ধ শুকেই, তাদের কিছু বিশেষ গন্ধ আছে, সে গন্ধ শুকেই তাদেরকে আলাদা করতে পারি। যেমন ন্যাপথলিনের গুঁড়ো, কর্পূরের গুঁড়ো, এদেরকে আমরা যদি গন্ধ শুকি তাহলে আমরা খুব গন্ধ শুকেই কিন্তু গন্ধের সাহায্যে আলাদা করতে পারি। এছাড়াও 4টে পাত্রে যদি একটাতে কেরোসিন, পেট্রোল এবং আরেকটাতে সর্ষের তেল, নারকেল তেল নেওয়া হয়, তাদেরকেও কিন্তু আমরা গন্ধের সাহায্যে আলাদা করতে পারি। তাহলে এখানে যে ভৌত ধর্মের সাহায্যে আলাদা করা হলো সেটা হচ্ছে গন্ধ। এছাড়াও হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, একটা ঝাঁঝালো তীব্র গন্ধ বিশিষ্ট। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতন গন্ধ বিশিষ্ট। তাহলে এই দুটো গ্যাসকে যদি দেওয়া হয় আলাদা করতে, তাহলে আমরা খুব সহজেই গন্ধের সাহায্যে কোনটা অ্যামোনিয়া এবং কোনটা হাইড্রোজেন সালফাইড শনাক্ত করতে পারি। এবার এখানে একটা ছবি আছে, দেখো, এ গ্লাস এবং বি দুটো গ্লাস নেওয়া হলো, দুটো গ্লাসে একই পরিমাণ জল নেওয়া হলো। একটাতে এ গ্লাসে চিনির গুঁড়ো, আরেকটাতে বি গ্লাসে 1 চামচ চকের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং একটা চামচ দিয়ে নেড়ে দেওয়া হলো। তাহলে এবার এখানে একটা টেবিল দেওয়া আছে, সেটাতে আসো। তাহলে জলে পদার্থ যোগ করার পর কি দেখলে, তাহলে এটাতে চিনি দেওয়া হয়েছিল, দেওয়া হলো, দেখা যাচ্ছে কিছুটা দ্রবীভূত হয়ে গেল, বিতে দেখা গেল দ্রবীভূত হলো না। এইবার জলে পদার্থ যোগ করে চামচ দিয়ে নাড়ার পর কি দেখলে, দেখা যাবে যে যেখানে চিনি যোগ করা হয়েছে সেটা একটা স্বচ্ছ দ্রবণ উৎপন্ন হয়েছে, কিন্তু বিতে ঘোলা হয়ে গেছে, জলটা কিছু দ্রবীভূত হয়নি। তাহলে এর থেকে আমি কি সিদ্ধান্ত নিলাম, যে চিনি জলে দ্রাব্য কিন্তু চকের গুঁড়ো জলে দ্রাব্য নয়। তাহলে এইরকমই তাহলে পরীক্ষার সাহায্যে চিনি ও ন্যাপথলিন গুঁড়ো, নুন ও কর্পূরের গুঁড়ো এরকম আমরা আলাদা করতে পারি। অর্থাৎ চিনি জলে দ্রাব্য, ন্যাপথলিনের গুঁড়ো জলে দ্রাব্য নয়, তাহলে আলাদা করতে পারবো। নুন জলে দ্রাব্য, কর্পূরের গুঁড়ো জলে দ্রাব্য নয়, আলাদা করতে পারবো। তুতের গুঁড়ো ওকে জলে দ্রাব্য হবে, কিন্তু সালফারের গুঁড়ো জলে দ্রাব্য নয়। তাহলে এই দ্রাব্যতার সাহায্যেও কিন্তু আমরা আলাদা করতে পারি। যেমন এখানে একটা ছক দিয়ে দিয়েছে তোমাদের, যেমন চিনি হচ্ছে জলে দ্রাব্য, কেরোসিনে অদ্রাব্য, পেট্রোলে অদ্রাব্য, কার্বন ডাই সালফাইডে অদ্রাব্য। এরকম প্রত্যেকটা এখানে কিসে দ্রাব্য আর কিসে অদ্রাব্য দেওয়া আছে, এটা একবার তোমরা দেখে নেবে। তাহলে এবার আসে যাক যে আমরা আরেকটি ভৌত ধর্মের সাহায্যে আলাদা করতে পারি, সেটা হচ্ছে চৌম্বক দ্রব্য। এ এবং বি একই রকম রং করা দুটো টুকরো নেওয়া হলে, তার মধ্যে একটা তামার টুকরো এবং একটি লোহার টুকরো নিয়ে যদি চৌম্বক পদার্থের কাছে আনা হয়, তাহলে কি দেখবে যে চুম্বক দ্বারা আকৃষ্ট হবে কি, এ পদার্থটা যদি তামার টুকরো হয় তাহলে এ পদার্থটা হচ্ছে, এ পদার্থটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাহলে পদার্থটি তামা। আর বি পদার্থটি যদি আকৃষ্ট হয় তাহলে বি পদার্থটি অবশ্যই লোহা হবে। তাহলে এইভাবে আমরা আরও অনেক রকম পদার্থ যেমন নিকেল, রূপা, সোনা, দস্তা, সীসা ও অ্যালুমিনিয়ামকে ডামার টুকরো মানে একটা চুম্বকের সাহায্যে আলাদা করতে পারি। যেমন নিকেলের চৌম্বক ধর্ম আছে, রূপোর কিন্তু নেই, কোবাল্টের আছে কিন্তু অ্যালুমিনিয়ামের নেই। তাহলে এদেরকে আমরা চৌম্বক ধর্মের সাহায্যে খুব সহজে আলাদা করতে পারি। এবার আমরা গলনাঙ্ক আমরা দেখেছি আগে, যে নির্দিষ্ট কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক আছে আর তরল পদার্থে, বিশুদ্ধ তরল পদার্থের নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়েও কিন্তু আমরা আলাদা মানে শনাক্ত করতে পারি। যেমন এবিসিডি 4টে পাত্রের মধ্যে এ এবং বি পাত্রে দুটো কঠিন পদার্থ এবং সি এবং ডি পাত্রের মধ্যে দুটো বিশুদ্ধ তরল পদার্থ নেওয়া হলো। তাহলে এ দেখা গেল এ এবং বি পাত্রের গলনাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে এ পাত্রে 600, একটা হচ্ছে দেখা গেল হচ্ছে 659 ডিগ্রি সেন্টিগ্রেড আর হচ্ছে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা আগে তোমাদের দেখবে পেজে দেওয়া আছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের একটা তালিকা দেওয়া আছে, সেখান থেকে দেখবে যে 659 ডিগ্রি কার গলনাঙ্ক, দেখা যাবে যে অ্যালুমিনিয়াম গলনাঙ্ক। তাহলে এ পাত্রে কঠিন পদার্থটি অ্যালুমিনিয়াম, বি পাত্রের এটাও মিলিয়ে দেখবে সারণীতে, দেখবে বি পাত্রটি হলো সোনা। ঠিক একই রকমভাবে সি এবং ডি যে তরল দেওয়া আছে সেটা হচ্ছে সি দেখা গেল 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড আর ডি পাত্রে দেখা গেল 56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সি পাত্রে হচ্ছে ইথাইল অ্যালকোহল এবং ডি পাত্রের তরল হলো তাহলে হচ্ছে অ্যাসিডন। তাহলে এইভাবে আমরা কিছু দেখা যাচ্ছে বিশুদ্ধ কঠিন পদার্থের গলনাঙ্ক এবং বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক জানা থাকলে সহজেই কিন্তু বিশুদ্ধ কঠিন এবং তরলেরকে আমরা শনাক্ত করতে পারবো। অর্থাৎ আমরা বিভিন্ন ভৌত ধর্মের সাহায্যে এক একটি পদার্থকে আরেকটি পদার্থ থেকে আলাদা করে চিনতে পারবো বা শনাক্ত করতে পারবো।